প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 2-3 মিনিটের মতো লেট হয়ে গেল। গার্ডিয়ান এসেছিলেন কিছু, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, আর যার কারণেই একটু লেট হলো। আমি তোমাদের আর 5 মিনিট নোটিশ দিয়ে পিছায় না দিয়ে সরাসরি ক্লাসে চলে আসলাম। আমি এক্সট্রিমলি সরি। আমি সাধারণত এটা করি না। আমি ডিউ টাইমে ক্লাস শুরু করার চেষ্টা করি, তারপর 100 স্টুডেন্ট মোটামুটি ক্রস করলে আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে, তার আগে আমরা একটু সাউন্ড চেক করে নিব কি অবস্থা, মতোই আর কি। ওকে, একটু দেখি ভাই, আমি দেখি, তোমরা একটু দেখো সাউন্ডটা বোঝা যায় কি না। প্লিজ একটু দেখো ভাই, সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কি না। ওকে, সাউন্ড ক্লিয়ার কি না একটু দেখি ভাই, আমি দেখি, তোমরা একটু দেখো সাউন্ডটা বোঝা যায় কি। ঠিকই আছে। ওকে, যেটা বলছিলাম ভাইয়া, তোমরা জানো, আমাকে যারা চিনো, যে আমি স্টুডেন্টদের যা দিতে চাই তার চেয়ে বেশি দিই, কিন্তু কখনো কম না। আর সময়ের ব্যাপারে আমি খুবই সিনসিয়ার। আমি সবসময় চেষ্টা করি ডিউ টাইমে শুরু করতে, কিন্তু এই অনলাইন ক্লাসে হয় কি ভাইয়া জানো, অনেক সময় আসবো ক্লাসে, গার্ডেন বসে আছে, এখন একদম কথা শেষ না করে আসাও যায় না। যেমন আজকে যে ঘটনা ঘটছে, তারপর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। তো আজকে আমরা অবশ্যই, গতদিন আমরা অ্যালকিন প্রস্তুতি পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো আজকে আমরা অ্যালকিন প্রস্তুতি শুরুর আগে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে, আমাদের গতদিন যে পরীক্ষাটা নিয়েছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রির পরীক্ষা। আর তোমরা জানো গতকালকে রাত 10টা থেকে আমাদের বোর পরমাণু মডেল, অর্থাৎ গুণগত রসায়নের বোর পরমাণু মডেলের পরীক্ষার লিঙ্কটা ওপেন আছে। যারা পরীক্ষা দাওনি, আজকে রাত 12টার মধ্যেই শুধুমাত্র বোর পরমাণু মডেল সংক্রান্ত যে জিনিসগুলো, সেগুলোর উপরে এমসিকিউ আছে। আর একটা কথা বলে নিই ভাই, তোমরা অবশ্যই পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর যে নম্বর পাচ্ছ সেটা স্ক্রিনশট দিয়ে তোমরা অবশ্যই গ্রুপে দিবা বা কমেন্টে দিবা, কোনো অসুবিধা নাই। কিন্তু সেখানে প্রশ্ন সহ দিচ্ছ কেন তোমরা? কারণ পরীক্ষা তো অনেকে দেয়নি, অনেকে তো প্রশ্ন উত্তরটা দেখে ফেলবে। তোমরা প্লিজ প্রশ্ন সহ দিও না ভাইয়া। ওকে, তো দেখো, আমরা গত পরীক্ষায় প্রথম যেটা, গ্রিগনার বিকারকের সাথে নিচের কোনটির বিক্রিয়া অ্যালকেন তৈরি হয় না? আমরা জানি গ্রিগনার বিকারক সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। তো সক্রিয় হাইড্রোজেন কারা? তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেনকেই বলা হয় সক্রিয় হাইড্রোজেন। এখানে দেখো, এই হাইড্রোজেনটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন, কারণ তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত। পানিতেও তো জানো, পানি কি, এই যেটা হলো পানি, এখানেও আছে সক্রিয় হাইড্রোজেন, এটা অ্যালকোহল, এই সক্রিয় হাইড্রোজেন। বাট ইথারে তো ভাই কোনো হাইড্রোজেনই নাই, এই জন্য ইথারের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে না। ওকে, এই যে লিখে দেওয়া আছে এখানে, কোনটি নিউক্লিওফাইল বিকারক নয়, মানে কেন্দ্রাকর্ষী বিকারক নয়? আর MgX তোমরা নিশ্চয়ই জানো, অর্গানিক মেটালিক বন্ড যারা, অর্থাৎ কার্বনের সাথে ধাতুর সরাসরি যে বন্ড, সেখানে ধাতুটা পজিটিভ চার্জ ধর্ম হয়, আর এটা হচ্ছে নেগেটিভ, মানে এটুকু মিলে কি হয়, ম্যাগনেসিয়াম +2 আর X হচ্ছে -1, তার মানে এটা হচ্ছে +1, তার মানে এটা হচ্ছে -1, তার মানে 8টা হচ্ছে নেগেটিভ চার্জ ধর্মী এখানে। ফলে জৈব যৌগের বিক্রিয়ার কৌশল সবসময় কার্বনের উপর ডিপেন্ড করে। অতএব এটা যেহেতু নেগেটিভ চার্জ ধর্মী, তাহলে অবশ্যই এটা হবে কেন্দ্রাকর্ষী, মানে নিউক্লিওফাইল বিকারক। আর অ্যামিনোর ক্ষেত্রে তো ভাই জানো তোমরা, এই যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তারা কেন্দ্রাকর্ষী বিকারক। অ্যালকোহল, এখানেও মুক্ত জোড় ইলেকট্রন আছে, অতএব এটাও হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। বাট BF3 বুঝতেই পারছো, বোরনের 3 দিকে 3টা পরমাণু যুক্ত, মানে বোরনের 4 দিকে মোট 6টা ইলেকট্রন আছে, তার মানে আরও 2টা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, অর্থাৎ সে হবে ইলেকট্রোফাইল। যাদের অষ্টক সংকোচন হয়, অর্থাৎ কেন্দ্রীয় মৌলে 8টার কম ইলেকট্রন থাকে, তারা কিন্তু ইলেকট্রোফাইল হয়। ঠিক আছে, কোবের তড়িৎ বিশ্লেষণ পদে কোন থেকে অ্যালকেন উৎপন্ন হয় না? এটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে তোমাদের সাধারণত প্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে, অর্থাৎ এখানকার যে আর থাকে সেটা ডাবল হয়ে যায়, এখানে তো কোনো আরই নাই। অতএব এই সোডিয়াম মিথানোয়েট থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি না। এই যে লিখে দেওয়া আছে, অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম, এইটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, তাই তো ভাইয়া? খেয়াল করো তো ভাইয়া। আচ্ছা, এই যে সাধারণত অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা কোন কৌশল অনুসরণ করে? ফ্রি রেডিকেল। আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব যেহেতু বেশি, তার মানে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে যে হাইড্রোজেন থেকে,
যে অ্যালকেন থেকে সেটাই তো বেশি সক্রিয় হবে। অর্থাৎ খেয়াল করো CH3 CH3 তাহলে খেয়াল করো তো ভাই, এখান থেকে হাইড্রোজেন চলে গেলে কি তৈরি হবে? এই যেটা তৈরি হবে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। তোমরা যেটা পড়ছো সেটা হচ্ছে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম। তোমরা অনেকেই বলছো আমাকে যে ভাইয়া উত্তর কি এটা হওয়ার কথা না, এখানে তো সক্রিয়তার ক্রম চাইছে। সক্রিয়তা তো ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম চায়নি। ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম বললে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতো। এখানে বলছে ওই অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা ক্রম, অর্থাৎ যে ফ্রি রেডিকেল স্থিতিশীল তার মানে এটা তৈরি হবে যেখান থেকে সেইটাই তো বেশি সক্রিয় হবে, কারণ সে সহজেই তৈরি করে স্থিতিশীল হতে চাইবে। ক্লিয়ার কিনা কথাটা বলো? আমি বলতে যাচ্ছি যদি বলতো ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতো। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম, অর্থাৎ যেখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে তৈরি হবে, তাহলে এটার যেহেতু স্থায়িত্ব বেশি তাহলে এটা যেখান থেকে তৈরি হবে সেটাই সহজে তৈরি হবে। এই জন্য হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপনের সক্রিয়তা ক্রম বলেছে এখানে। এখানে ভাই ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম বলেনি। অর্থাৎ কোথায় থেকে হাইড্রোজেন সহজে যাবে? অবশ্যই 3 ডিগ্রি থেকে সহজে যাবে, কারণ 3 ডিগ্রি থেকে গেলে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। আর এটাই যেহেতু বেশি স্থিতিশীল, আর স্থিতিশীল জিনিসই তো টিকে থাকে। আমাকে প্লিজ এটা একটু বেশি প্রবলেম বলেছো তোমরা, আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে এই 4 নাম্বারের উত্তর বি কেন হলো, এটা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। এটা একটু কমেন্টে জানাও তোমরা যে এটা বুঝতে পেরেছো কিনা প্লিজ ভাই, তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। ও শ্রাবণ, এটা ইউটিউব ক্লাসে বলেছিলাম। ওকে ইমরান বুঝেছি, থ্যাংক ইউ। সামি বুঝেছি, একটু চিন্তা করে যে ক্লিয়ার। শুভ থ্যাংক ইউ। মারফুন নবী দেওয়ান, আমানিশা থ্যাংক ইউ। শিহাব রহমান HSC 23 থ্যাংক ইউ ভাইয়া। ওকে, খেয়াল থাকে যেন আমি কিন্তু যদি বলতাম যে ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম কোনটি, তাহলে উত্তরটা হতো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কিন্তু বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপনের, অর্থাৎ যে হাইড্রোজেন থেকে মানে হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপিত হয়ে যে ফ্রি রেডিকেল তৈরি হবে যেটা বেশি স্থায়ী হবে সেটাই তো সহজে তৈরি হতে চাইবে। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। এটাই তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আমাকে প্রবলেম বলেছিলাম 4 নাম্বারটা। পাঁচ নাম্বার, নিচের কোনটি পাওয়া স্বাভাবিক? 4 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু কি পাওয়া সম্ভব? ভাইয়া বলো তো, 4 ডিগ্রি হাইড্রোজেন তুমি কি করে পাবা? 4 ডিগ্রি হাইড্রোজেন পেতে গেলে তো 4টা থাকতে হবে, সেটা তো সম্ভব না। একই কোশ্চেন কি 2টা হয়ে গেছে নাকি? কি ব্যাপার? নিচের কোনটি একটি ইলেকট্রোফাইল? ম্যাগনেসিয়াম 2+, এটা তো নিউনের মতো হয়ে গেছে, স্থিতিশীল, নিউনের মতো স্থিতিশীল, হিলিয়াম স্থিতিশীল, তার মানে যেহেতু স্থিতিশীল এদের আর ইলেকট্রনের প্রতি তেমন আগ্রহ থাকবে না। বাট হাইড্রোজেন প্লাস এর তো কোনো ইলেকট্রনই নাই, তাই এটাই হবে ইলেকট্রোফাইল। এটা সহজ আছে। কোন অ্যানায়নটি নিউক্লিওফাইল নয়? এই যে ভাই বোরন ট্রাইফ্লোরাইড ছিল, তাই তো, বোরন ট্রাইফ্লোরাইড ছিল, এর অষ্টক সংকোচন ছিল, এর সাথে একটা ফ্লোরাইড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে বোরন টেট্রাফ্লোরাইড আয়ন তৈরি করলো। এখানে বোরনের কি কোনো মুক্তচর ইলেকট্রন আছে বা বোরনের কি কোনো বাড়তি ইলেকট্রন আছে? এখানে 6টা ছিল আর এর 2টা মিলে এখানে 8টা হয়ে গেল। এখানে 8টার অতিরিক্ত কোনো ইলেকট্রন নাই যে সেই ইলেকট্রনটা দিবে, তাই এটা কিন্তু নিউক্লিওফাইল নয়। মানে নেগেটিভ হলো নিউক্লিওফাইল নয়, কারণ এর কেন্দ্রীয় মৌলে কোনো অতিরিক্ত ইলেকট্রন নাই। এখানে ছিল 3 দুগুণ 6টা আর এ এসে 2টা এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করলো, হয়ে গেল 8টা, অতিরিক্ত কোনো ইলেকট্রন নাই। এই কারণে কি লিখছো ভাইয়া তোমরা? ও ফার্স্টের সময়, হ্যাঁ আমি ফার্স্ট পেপারের সময়টা চেঞ্জ করবো, সমস্যা নাই। এটা আমি শুভর সাথে কথা বলেছি, অসুবিধা নেই। তো ওর সাথে আমাদের ওভারল্যাপিং হয়ে গেছে, তো আমি চেঞ্জ করব, আমি ফার্স্ট পেপারের টাইমটা চেঞ্জ করবো ভাই, টেনশন না। ওকে, নিচের কোন অ্যালকেল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? তোমরা জানো 3 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ব্যাখ্যা আমি তোমাদের ক্লাসে দিয়েছি। সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে কোন অ্যালকেন উৎপন্ন? এটা শাস্ট, এটা শাস্টে দিয়েছিল জানো, শাস্ট সম্ভবত 10-11 সেশন দিয়েছিল। সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, তাহলে এখান থেকে কি তো নিশ্চয়ই মনে আছে এটা ডাবল হয়ে যাবে, ওই যে কোপ সংশ্লেষণ যেটা CH3
CH3 ইথেন তৈরি হবে, এটা শাস্ত্রে দিয়েছিল, এটা সহজ আছে। একটি অ্যালকাইল মুক্ত মূলকের কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে? সহজ কথা, এই যে দেখো এটা একটা কার্বন মুক্ত মূলক, তাই না? এই যে খুব সহজ কথা। তাহলে 3টা বন্ধন, 3 দুগুণ 6, আর এই যে একটা ইলেকট্রন 7টা। 3টা বন্ধনের কারণে 3 দুগুণ 6টা, আর এই যে একটা ইলেকট্রন 7টা। জৈব বিক্রিয়া 4 ভাগ, তোমরা জানো জৈব বিক্রিয়া মেনলি 4 প্রকার, তাই না? এই যে প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ, পুনর্বিন্যাসকরণ। বিক্রিয়ার উৎপাদ হলো কি? এটা খুব সহজ ভাই, এটা জাস্ট এই যে এইচটা চলে আসবে, তার মানে C3H8 প্রোপেন। ওই যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, এটা সহজ আছে। কার্বন আয়ন কোনটি? কার্বন মানে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনকে তো বলি আমরা কার্বন আয়ন। ওকে, জৈব অ্যাসিডের ডি কার্বক্সিল বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা? অ্যালকেন, এটা তো জানোই তোমরা, অ্যালকেন। উদ্যোগবিক্রিয়া দেখো এটা কিন্তু পরস্পর সমানও, দেখো এখানে নাইট্রোজেন 2টা, এখানেও 2টা, এখানে হাইড্রোজেন 4টা, এখানেও 4টা, এখানে C একটা, এখানেও একটা, এখানে O একটা, এখানেও একটা। দেখো বিক্রয়কার উৎপাদের কিন্তু আণবিক সংকেত একই, শুধু গঠন ভিন্ন। তার মানে বিক্রয়কার উৎপাদ পরস্পরের সমানু হচ্ছে, তাহলে কি বিক্রিয়া হবে? এরা অবশ্যই সমানুকরণ বিক্রিয়া হবে, ঠিক আছে? কোনটি মুক্ত রেডিক্যাল বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়? সাধারণ শিকল বিক্রিয়া নয়, এরা তো শিকল বিক্রিয়া দেয়, তোমরা জানো। ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো হচ্ছে চেন রিয়াকশন। ইলেকট্রোফাইল সম্পর্কে ধারণা কি? যা ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী। কোন অ্যালকাইল ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব সবাই তো আগেই বললাম, স্থায়িত্ব সর্বাধিক হচ্ছে 3 ডিগ্রি। কোন স্পিসিসটি অধিকতর স্থিতি? এমি মানে মিথাইল, পিএইচ মানে ফিনাইল। ফিনাইল কিন্তু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ, আর মিথাইল কিন্তু দানকারী গ্রুপ। আমি তোমাদের ক্লাসে লিখে দিয়েছিলাম, দেখবা কার্বন, এই দুটো তো আগেই বাদ, এই দুটো তো আগেই বাদ, কারণ এটা হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি। বাট এখানে হচ্ছে 3টা দানকারী গ্রুপ আছে, এটা 3টা গ্রহণকারী গ্রুপ আছে, মানে এখানে পজিটিভ চার্জের মাত্রা আরো বেশি হবে, ফলে স্থায়িত্ব কম হবে। আর এর পজিটিভ চার্জের মাত্রা কিছুটা কমে যাবে, কারণ 3টা দানকারী গ্রুপ আছে। আর আমি তো তোমাদের ক্লাসে বলেইছিলাম যে কার্বনিয়ামের সাথে ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব বাড়ে, আর গ্রহণকারী গ্রুপ যুক্ত থাকলে স্থায়িত্ব কমে। এখানে দানকারী গ্রুপ আছে, তাই স্থায়িত্ব বেশি। প্রধান উৎপাদ কোনটি? তো বুঝতেই পারছো, ব্রোমিন যখন কোনো কথা হবে না, এটাই হবে প্রধান উৎপাদ। আর ক্লোরিনের ক্ষেত্রে যে বের করবা, আমি তখন ব্যাখ্যা দিয়েই দিয়েছি, এই যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এভাবে বের করবা রিঅ্যাক্টিভিটির মান থেকে, তাহলে হয়ে যাবে। সমযোজী বন্ধন সুষম ভাঙন তৈরি হয় কি? ফ্রি রেডিক্যাল। আর বিষম ভাঙনের ফলে তৈরি হয় কার্বনিয়াম আর কার্বন আয়ন, মানে B+C। কয়টা ছিল প্রশ্ন? 22টা। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের হয়ে গেল। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু প্লিজ 12টা দিকে ফেলে, আমি একটু অনলাইন ক্লাস নিচ্ছি তো। আচ্ছা প্লিজ, আর কোনো প্রবলেম? আমরা তাহলে শুরু করব এখন অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া। আমরা এখন অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াটা শুরু করব ভাইয়া। আজকে লেকচার 27 অর্গানিকের, তাই না? দেখছো 27টা ক্লাস আমরা করে ফেললাম। ওকে, তাহলে আমরা শুরু করছি এখন। ওকে, একটু খেয়াল করি, গতদিন আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ। আমি দেখাবো এখান থেকে কতভাবে প্রশ্ন এসছে। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা কৌশল থেকে যদি দেখি, CH3 CH2 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 OH দেখা যায় তো না এই পর্যন্ত? একটু দেখি। ও না, একটু হয়ে গেছে না? একটু দেখা বোধহয় কঠিন, একটু নিচে নেমে নিই।
এখন দেখা যায়, তাই না? ওকে, এর সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে HOSO3 সালফিউরিক অ্যাসিড, তাই না? আমরা গত ক্লাসে যে কৌশলটা দেখেছি সেখানে যেহেতু এখানে OH এর মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখন দেখা যায় না, হ্যাঁ মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই যে এবং সালফিউরিক অ্যাসিডের ধর্ম হচ্ছে সে প্রোটন ত্যাগ করবে, এই প্রোটনটা চলে যায় এর কাছে, ঠিক আছে? গিয়ে ওই যে তোমরা জানো যে শনিবের বন্ধন দ্বারা তৈরি হতে পারে, একটা মুক্ত জোড় ইলেকট্রনের সাথে প্রোটনটা বন্ড তৈরি করে কি তৈরি করবে দেখো, আমি এখানে লিখছি CH3 CH2 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 আর এখানে OH2, একটা মুক্ত জোড় ইলেকট্রন বন্ড তৈরি করলো, আরেকটা মুক্ত জোড় থেকে গেল এবং এটা যেহেতু একটা প্রোটন যুক্ত হলো, পজিটিভ চার্জে চার্জিত হলো, এটাকে বলি আমরা প্রোটনেটেড অ্যালকোহল, তাই তো? এবং বুঝতেই পারছো এটা খুবই ক্ষণস্থায়ী। এই তখন কি করে ভাইয়া দেখো একটু, এটা গতদিন কৌশল আমরা দেখেছি, এই বন্ধন ইলেকট্রনটা এখান থেকে টেনে নিয়ে পানি আকার বের হয়ে চলে যায়, পানি আকারে বের হয়ে চলে গেলে কি করবে এটা CH3 CH2 CH2 বিউটাইল কার্বনিয়াম তৈরি করে। তার মানে এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এই অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন তৈরির সময় মধ্যবর্তী যে কার্বনিয়ামটা তৈরি হয় সেই কার্বনিয়ামের পজিটিভ চার্জটা কোন কার্বনের উপর হবে, যে কার্বনের সাথে OH মূলক থাকে সেই কার্বনে, খেয়াল করো যে কার্বনের সাথে OH মূলক ছিল সেই কার্বনের সাথে হবে, কি ঠিক তো? আচ্ছা, এটা এই পর্যন্ত রেখে দিলাম একটু। তোমরা যদি তোমাদের কোনো বড় ভাই বাপু বা বন্ধুদের যারা আমার এখানে তো পড়েনি অনেককেই জিজ্ঞেস করবা, তারা এটা বলবে, যদি বলো এই বিক্রিয়াটা কি হবে দেখো CH2OH, এটা কি হবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটা আমরা এক্সেস ব্যবহার করলাম, এক্সেস ব্যবহার করতে হবে তোমরা জানো মোটামুটি 160 থেকে 80-র মতো তাপমাত্রা, আর গতদিন কিছু যোগ তাপমাত্রা কম লাগছে কেন সেটা আমি বলবো অবশ্যই, সে তোমাকে নির্দ্বিধায় বলবে এখান থেকে OH আর এখান থেকে Hটা বের হয়ে যাবে, গিয়ে এটা তৈরি করবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 প্লাস পানি, এটা তৈরি করবে। এবং এই কোশ্চেনটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে দিয়েছে MCQ এ, আমি একটু পরেই তোমাদের দেখাবো। এবং মেজর স্টুডেন্ট এইটা তৈরি করবে বিউটিন 1, এটাই তৈরি করবে কি এখান থেকে জানে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা কার্বন থেকে যাবে OH এবং বিটা কার্বন থেকে যাবে H, এই মিল হবে এই যৌগটা, এবং এটাই তারা তৈরি করবে। কিন্তু কি ঠিক আছে, কিন্তু এইটা হবে না, কি হবে সেইটাই আমি এখন তোমাদের একটু দেখাবো কৌশল থেকে যে কি হবে, ঠিক আছে? এইটা হবে না। এখন খেয়াল করো ভাইয়া তোমরা একটু এখানে এইটাতে দেখো, এইবার তোমরা নিশ্চয়ই জানো কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম হচ্ছে, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে? কি কি বললাম আমরা, কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি তার চেয়ে একটু কম, 1 ডিগ্রি আরো কম। এবং তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস চায় স্থিতিশীল হতে, তাহলে এরাও নিশ্চয়ই স্থিতিশীল হতে চাবে। এই কারণে ভাইয়া যেসব বিক্রিয়ার মেকানিজমে দেখবো আমরা কার্বনিয়াম তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে কার্বনিয়াম, সেক্ষেত্রে এই যে হাইড্রাইড অথবা এই যে মিথাইল এই দুইটার শিফটিং এর মাধ্যমে, শিফটিং মানে রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে বলি আমরা, পুনর্বিন্যস্ত হয়ে যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তৈরি হওয়া সম্ভব হয় সেটা হবে, বা 3 ডিগ্রি তৈরি হওয়া যদি সম্ভব হয় সেইটা হবে। অর্থাৎ যার স্থায়িত্ব বেশি হাইড্রাইড বা মিথাইল কার্বনায়ন শিফটিং হয়ে যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বা 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হওয়া সম্ভব হয় সেটা অবশ্যই সেখানে হবে। কোন ক্ষেত্রে বলেছি, যেসব ক্ষেত্রে এই কার্বনিয়াম মধ্যবর্তী কার্বনিয়াম তৈরির মাধ্যমে হয়। সামনে তোমরা এরকম আরো বিক্রিয়া দেখতে পাবা, কার্বনায়ন বা ফ্রি রেডিকেলের ক্ষেত্রে না। কি বললাম কেন না সেটা আমরা আরো বিক্রিয়া সামনে করি, কার্বনায়ন তৈরির বিক্রিয়াগুলো আসুক তখন বলবো, বা তোমরা নিজেরাও বুঝতে পারবা বিক্রিয়া করতে করতে। মাথায় রাখবা যেখানে কার্বনিয়াম তৈরি হবে যে বিক্রিয়াগুলোর কৌশলে, সেই কার্বনিয়াম তৈরি হলে হাইড্রাইড বা মিথাইল শিফটিং এর মাধ্যমে যদি তার ডিগ্রি চেঞ্জ হয়ে যায় 1 থেকে 2 বা 2 থেকে 3 হয় তাহলে সেটা সম্ভব। কামরুজ্জামান কাউসার লিখেছ অর্গানিক কেমিস্ট্রি পর আসলে ধৈর্যের ব্যাপার। কেন ভাইয়া?
তাহলে আচ্ছা, অলরেডি নাজবুস সাকিব সঠিক উত্তর লিখে দিয়েছো না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি একটু আমরা। তাহলে দেখি এখানে কি হবে। তাহলে দেখো ভাইয়া, এই যে CH2 প্লাস ছিল তাই না, এখানে হাইড্রাইডটা শিফট করবে। হাইড্রাইডটা শিফট করবে কিভাবে শিফট করবে? জাস্ট এই যে এই ইলেকট্রনটা হাইড্রোজেন এর কাজ চলে যাবে। কেন চলে যাবে? কারণ এখানে চলে গেলে কি তৈরি হবে দেখো তো ভাইয়া, CH3 CH2 CH3, এই যে এই বন্ধন ইলেকট্রন সহ এর কাছে চলে গেলে পজিটিভ ছিল, এই ইলেকট্রন নিয়ে সাথে যুক্ত হয়ে এটা প্রশমিত হয়ে গেল, আর এইটাতে পজিটিভ চার্জ সৃষ্টি হলো, কারণ ইলেকট্রন নিয়ে চলে গেলে এটা হবে। এটা ছিল 1 ডিগ্রি, আর হাইড্রাইড শিফট করার কারণে 2 ডিগ্রি কার্বনিয়াম হয়ে গেল, আর 2 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু বেশি স্থিতিশীল তাই এটাই তৈরি হবে। এইবার তোমরা আমাকে বলো এইটুকু বুঝতে পারলা কিনা? সবসময় মাথায় রাখবা হাইড্রাইড, আমি আরো কৌশল দেখাবো, টেনশন নাই। হাইড্রাইড বা মিথাইল। আচ্ছা নাহিদ হাসান লিখেছো, বুঝলাম না। আচ্ছা নাহিদ হাসান একটু খেয়াল করো ভাইয়া, এটা ক্যারেক্টারই হচ্ছে কার্বনিয়াম তৈরির মাধ্যমে, মধ্যবর্তী কার্বনিয়াম তৈরির মাধ্যমে যে বিক্রিয়াগুলো হয়, সেই বিক্রিয়াগুলো যদি 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হয়, সেখান থেকে হাইড্রাইড বা মিথাইল স্থানান্তর হওয়ার কারণে যদি 2 ডিগ্রি তৈরি হয়ে যায় তাহলে ওটাই তৈরি হবে, কারণ এটা বেশি স্থিতিশীল। বা 3 ডিগ্রি যদি তৈরি হয় তাহলে সেটাই তৈরি হবে, কারণ সেটা বেশি স্থিতিশীল। অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট হয় এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, পুনর্বিন্যাস হয়। কেন হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য। এখানে তাই হবে। আমরা দেখছি এই হাইড্রোজেনটা এর কাছে চলে গেলে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, আর 1 ডিগ্রির চেয়ে যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থিতিশীল, তাই এটার হাইড্রাইড শিফট হয়ে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা তৈরি হবে। এখন একটু বলো নাহিদ বলো তো ভাইয়া, আতিয়ার আসপিয়া শান্তা আমি আবার বললাম। আচ্ছা তানভীর আবার তো বললাম ভাই, এখন বলো দেখি একটু। আচ্ছা রোশনি শাহ লিখেছো, অনেকে লিখেছো বুঝিনি। নাহিদ হাসান লিখেছো বুঝিনি। আচ্ছা তানজিলাও লিখেছো বুঝিনি। আমি আরেকবার বললাম, এখন বলো তো বুঝতে পেরেছো কিনা ভাই, যে হাইড্রাইড মনে রেখো এই মিথাইল অথবা হাইড্রাইড এইটা শিফট করে যদি ডিগ্রি চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই সেই বিক্রিয়া সেটা হবে। কেন হবে? স্থিতিশীলতা অর্জনের জন্য। আচ্ছা কান্তা লিখেছো বুঝতে পেরেছি। 3 ডিগ্রি হওয়া তো পসিবল না, কিভাবে 3 ডিগ্রি হবে দেখো দেখি, 3 ডিগ্রি হওয়া কি সম্ভব? এখান থেকে গেলে কি পাশে, এখান থেকে তো যাবে না, ওখানে শিফট হয়, পাশ থেকে শিফট হতে পারে। নাইদা বুঝেছি, থ্যাংক ইউ। যাদের আরেকটু প্রবলেম আছে অসুবিধা নাই, আরেকটা কৌশল আমরা দেখলে তোমাদের ঠিক হয়ে যাবে, টেনশন নেই। এবার তোমাদের না বোঝা পর্যন্ত আমি এখান থেকে পার হব না, একদম টেনশন নিও না তোমরা, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত হয়ে গেল কার্বে, তার মানে হাইড্রাইড শিফট হয়ে এটা তো ফাইনালি শেষ কি হয়? ওই যে গত ক্লাসে বললাম যে অ্যাসিড থেকে প্রোটন অপসারণ করলে যেটা তৈরি হয় সেটাকে আমরা কনজুগেট ক্ষার বলে থাকি। কি বলে থাকি? কনজুগেট ক্ষার বা অনুবন্ধী ক্ষার বলে থাকি আমরা। তাহলে এবার ওই যে বাইসালফেট আর কি, SO4 এভাবে লিখলাম, নাও বাইসালফেট, সে কি করবে? এটা তো আলফা এখন হয়ে আছে, এটা বিটা, এটা বিটা। কোন হাইড্রোজেন যাবে, কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে? যে কার্বনে হাইড্রোজেন কম আছে। অর্থাৎ আমি যদি এটা একটু ভেঙে দেখাই তোমাদের, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে ভাইয়া যেটা বলছিলাম, এই যে এখান থেকে ও যেহেতু এখন ক্ষার বেস, ও তখন কি করবে? এই যে এই হাইড্রোজেনটা গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? কারণ এখানে যদি ইলেকট্রন ঘাটতি আছে, এই বন্ধন ইলেকট্রন এখানে গিয়ে বন্ড ক্রিয়েট করবে। অর্থাৎ CH3 CH তো চলে গেল, ওর সাথে ডাবল বন্ড হয়ে গেল, এই যে CH3, আর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডই আছে। আচ্ছা একটু বলে নেই, তোমরা আমার কাছে যারা ফার্স্ট ইয়ার আসো আর কি, ফার্স্ট ইয়ার মানে 2022-এর পরীক্ষার্থী, তোমাদের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। যে যে টাইমে আসতা আমি তোমাদেরকে মেসেজ করছি, সে টাইমে চলে আসবা। আর এটা তো চলবে, মাস্টার প্রোগ্রাম তো চলবে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর যারা পরীক্ষার্থী 21 সালের পরীক্ষার্থী, তোমাদের 4 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরাও যে যে টাইমে আসতেছিলা সেই টাইমেই অবশ্যই চলে আসবা অফলাইনে, ওকে? তো এখন বলো তো ভাইয়া, এই বিক্রিয়াটার পূর্ণকরণ বোঝা গেছে কিনা বলো? প্লাস হতো না ভাইয়া, কোনটা প্লাস হতো ভাইয়া?
হ্যাঁ, আরেকটা এক্সাম্পল, তা তো অবশ্যই দিব, এটাই শেষ না তো, আরো এক্সাম্পল দিব। এইটা তোমরা ক্লিয়ার কিনা, এবং আমি একটা কোশ্চেন তোমাদের এখন দেখাবো, দেখো, দেখলে আরো ভালো বুঝতে পারবা তোমরা। আরে যদি জিনিসটা প্রথমবার শিখছো, প্রবলেম তো হবেই। তুমি কি করে ভাবলা একটা জিনিস প্রথম শিখলেই একদম আমি যেভাবে পারছি এভাবে পারবা? একটু টাইম লাগবে, আপসেট হওয়ার থেকে কিছু, আমি তো আছি। এই যে নামকরণগুলো তোমাদের প্রথমে প্রচুর প্যারা দিচ্ছিল, এখন কি তোমাদেরকে নামকরণ আর কোনো প্যারা দেয় ভাই, বলো দেখি? আচ্ছা, আমরা যদিও এত বড় যৌগে এখনো যাইনি, এই যে অনাদ্র, জিঙ্ক ক্লোরাইড, এই পরীক্ষাগুলোতে যাইনি। এই পরীক্ষাগুলোতে গেলে বুঝতে পারতা এই যৌগটা আসলে কি, এই যৌগটা আসলে কি বুঝতে পারতা। তো যেহেতু আমরা যাইনি, আমি তোমাদের হেল্প করছি। এই যৌগটা হচ্ছে আসলে এই যৌগটা হচ্ছে বিউটানল 1, এই যেটা আর প্রশ্নে বলেছে এই যৌগটা কি। তো এখন আমি তোমাদের বলতেছি না এই যৌগটা কি, যেহেতু আমরা এখনো লুকাস বিকারক করিনি। আমি তোমাদের বলতেছি যে যৌগটা বিউটানল 1, এই যৌগটা হলো বিউটানল 1, এই যৌগটা হলো বিউটানল 1, এই যে এটাই যৌগ বিউটানল 1। মানে এখানে বলেছে উদ্দীপকের বিক্রিয়ার জন্য এই এ যৌগটার নাম কি। তো তোমরা যখন লুকাস বিকারক এই জিনিসটা পড়বা, 21 ব্যাচের পোলাপান হয়তো এটা বুঝতে পারছে, এটা বিউটানল 1। উদ্দীপকের এর সাথে অতিরিক্ত পরিমাণ সালফারকে যোগ করলে উৎপন্ন যৌগটা কি হবে? অনেক স্টুডেন্ট কিন্তু এটা পূরণ করবে, এই যেটা CH3 CH2, এই যে CH ডাবল বন্ড CH2, যে মানে বিউটানল 1 যেহেতু, তাহলে বিউটিন 1 হবে, এটা এই নাম্বার অপশনে দিয়েছে। আসলে বিউটিন 1 হবে না, কি হবে? বিউটিন 2। অনেক ইথারও পূরণ করতে পারে, কিন্তু যেহেতু সালফারিক অ্যাসিড বলেছে অতিরিক্ত, তাহলে তো অ্যালকিন হবে। যদি অ্যালকোহল অতিরিক্ত বলতো তাহলে ইথার হতো। কত অপশন দেখছো? কেউ ভাববে বিউটিন 1, কেউ ভাববে ইথার, কারণ সালফারিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে ইথারও হয়, সেক্ষেত্রে অ্যালকোহলের পরিমাণটা দ্বিগুণ হতে হয়। আবার কেউ বিউটিন 2, বেশিরভাগ পোলাপানি বিউটিন 1 পূরণ করবে। তাদের অনেকেই জানে না যে হাইড্রাইড শিফটিং হয়ে ওটার কার্বনিয়ামটা চেঞ্জ হয়ে যায়। উত্তর হচ্ছে বিউটিন 2, বিউটিন 2 হবে, বিউটিন 1 না। কত নাম্বার কোশ্চেন এটা? 6 নাম্বার, সি, তাই না? ও, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, এটা সি হবে, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। অত বই হয়তো বা ভুল ছিল, ওটাই কপি করা হয়েছে, সি হবে উত্তরটা। ওটা পুরাতন শীত তো এটা, ঠিক আছে, নতুনটা ঠিক করে দেওয়া হয়েছে। প্লিজ তোমরা আমাকে একটু বলো এই অ্যান্সারটা ক্লিয়ার, তোমাদের ভুল আছে ঠিক করে নিও, যাদের কাছে পুরাতন বইটা আছে বইটা ঠিক করে নিও তোমরা। জুয়েলরা খুবই ঝামেলা না ভাইয়া, ঝামেলা একটু স্টাডি করো, ঝামেলা না। পৃথিবীর কোন জিনিস ঝামেলা ছাড়া হয় বলো ভাইয়া? তানজিলা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ তানজিলা। একটু আগে তোমার প্রবলেম হয়েছিল, এখন তুমি ক্লিয়ার। একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও যে এই এমসিকিউটা বোঝা গেছে কিনা। দেখছো কত ভয়াবহ ব্যাপার। আর এটা যদি অ্যাডমিশন টেস্টে দেয়, তাহলে একটা এমসিকিউ তোমার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া না হওয়া নির্ভর করবে, ইউনিভার্সিটির চান্স পাওয়া না পাওয়া নির্ভর করবে। প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ। আমরা আবার চলে আসি, তাহলে দেখলাম ভাইয়া খুব সাবধান, অ্যান্সার কিন্তু বিউটিন 2 হবে এখানে, বিউটিন 1 না। ওকে, এইবার চলে আসি এই জায়গাতে, CH3 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 CH2OH, এই যৌগটার সাথে যদি আমরা কাউকে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে দিই, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে দিই, অবশ্যই এক্সেস বিক্রিয়া করতে দিই ভাই আমরা, তাহলে দেখবা অনেক স্টুডেন্ট ভাববে, আচ্ছা আমরা তো জানি যে এটা হলো আলফা কার্বন, তাদের যে ভাবনাটা আসবে এইটা আলফা কার্বন, আর আলফা কার্বনের পাশেরটা হচ্ছে বিটা কার্বন, তাহলে আলফা কার্বন থেকে যাবে OH আর বিটা কার্বন থেকে যাবে H। সে ভাববে ও যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তবে তাদের ক্লাসটা, সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে ভাই তাদের ক্লাসটা 2022-এর যারা অফলাইন সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদের ক্লাসটা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে, সেটা আমি SMS করবো। অর্থাৎ ফার্স্ট ইয়ার যারা আমার কাছে আছে, আমি একটু বলি অফলাইনের ব্যাপারটা, আমার কাছে যারা ফার্স্ট ইয়ার আছে তাদেরকে আমি প্রথমে তো 1 তারিখে ডেকেছি এই জন্য যে ওরা প্রথম 2 সপ্তাহ আমার এখানে পড়বে ফার্স্ট পেপারটা, এরপর সেকেন্ড ইয়ার যে টাইমে ভর্তি হচ্ছে সেই টাইমে আমরা সেকেন্ড পেপারটা শুরু করব, আর ফার্স্ট ইয়ারটা ওদের সপ্তাহে 1 দিন করে ক্লাস, সেটা আমাদের
2022-এর ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইয়ার কোর্স শেষ হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। অর্থাৎ আমরা ফার্স্ট পেপারটা সপ্তাহে একদিন পড়বো, তখন সেকেন্ড পেপারটা সপ্তাহে 3 দিন পড়বো। এটা নিয়ে আমি প্রথম ক্লাসে ডিসকাস করবো আর কি। ওকে, তো দেখো, তো এইটাতে যা সাধারণত স্টুডেন্টরা ভাবতে পারে যে এটা হলো আলফা কার্বন, এখান থেকে যাবে ওইস, আর বিটা কার্বন থেকে যাবে বিটা কার্বন, তো আসলে এইসই নাই ভাবতে পারে। বাট কৌশলটা যদি দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো ভাই? আমার মনে হয় পুরা কৌশল আর দেখানোর কোনো দরকার নাই, এইটুকু দেখালেই হবে। এখান থেকে আমরা ফাইনালি এটা তৈরি হবে না, কার্বনিয়াম পর্যন্ত দেখাচ্ছি ভাই আমরা, কারণ এই পর্যন্ত একইভাবে আসবে, এই যে এই পর্যন্ত একইভাবে আসবে। এই যে কার্বনিয়াম, এই যে কার্বনিয়াম, এইটা তৈরি হবে, তাই না? মানে ওই পর্যন্ত দেখালাম না, মানে ওই যে প্রোটন দিল, প্রোটনের অ্যালকোহল হলো, তারপর সেখান থেকে পানি বের হয়ে গেল, গিয়ে এটা তৈরি হলো, এই জায়গাতে আসলাম আমি। এইবার দেখো ভাইয়া, আমরা কি বলেছি যে হাইড্রাইড অথবা এই যে মিথাইল, এই দুটা শিফটিং হয়ে যদি ডিগ্রি চেঞ্জ করা সম্ভব হয়, তাহলে অবশ্যই ওই বিক্রিয়ায় সেটা হবে, কারণ স্থিতিশীলতা অর্জনের জন্য। তোমরা খেয়াল করে দেখো, এই যে মিথাইল গ্রুপটা যদি ইলেকট্রন নিয়ে এর কাছে চলে যায়, এটা তো 1 ডিগ্রি কার্বনিয়াম ছিল, বাট এ যখন ইলেকট্রন এর সাথে চলে যাবে, অর্থাৎ এই যে এইটা, এইটা শিফটিং এর কারণে কি হবে দেখো তো ভাই একটু, CH3, এই যে ঠিকই আছে, এ চলে গেল ওর কাছে, তাহলে এটা পজিটিভ চার্জ। এই যে CH2, CH3, এই যে দেখছো 3 ডিগ্রি হয়ে গেল। দেখো ভাই 3 ডিগ্রি হয়ে গেল, জাস্ট মিথাইলটা শিফট করে CH3, এখন কিন্তু এটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, সরি কার্বনিয়াম তৈরি হয়ে গেল। তো 1 ডিগ্রির চেয়ে কি 3 ডিগ্রি বেশি স্থিতিশীল না? এই জন্য এটা তৈরি হবে, এইটা তৈরি হবে। এটা কি একটু হিজিবিজি লাগতেছে, তাই না? আসলে হাতের লিখে খারাপ, তো সৃষ্টিকর্তা সবাইকে তো ভাই সব ক্ষমতা দেয় না, বুঝছো? এই কারণে একটু ফ্রেশ করে লিখি। CH3, এটা পজিটিভ চার্জ হয়ে গেল, CH2, CH3, এইটা তৈরি হবে। জাস্ট এই যে মিথাইলটা ওর সাথে শিফটিং হয়ে এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। যেহেতু 1 ডিগ্রি আছে, আর 1 ডিগ্রির চেয়ে তো 3 ডিগ্রি অনেক বেশি স্থিতিশীল, ফলে মিথাইলটা চলে গিয়ে 3 ডিগ্রি হয়ে যাবে। এইবার এটার সাথে ফাইনাল উৎপাদটা তৈরি হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? না না, কিভাবে বুঝবা না বোকা? দেখবা যে পাশের কার্বনটা, জাস্ট পজিটিভের পাশের কার্বনটা দেখবা যে সেখান থেকে হাইড্রোজেনটা চলে গেলে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা। খুব সহজ, তাসনুবা জেরিন, খুব সহজ, প্রথম দেখতে তাই মনে হচ্ছে। জাস্ট পাশের কার্বনটা দেখবা যে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা। যদি ডিগ্রি চেঞ্জ হয়, মানে 1 ডিগ্রি চেয়ে 2 ডিগ্রি, বা 2 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি, বা 1 ডিগ্রি 3, যদি সম্ভব হয় তাহলে হবে, না হলে হবে না। যেমন আমরা আগের যে উদাহরণটা দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম দেখো তো ভাইয়া, CH3, CH2, CH2 প্লাস, এখান থেকে হাইড্রোজেন চলে গেলেই এটা 2 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে সম্ভব। আবার CH3, CH3, এখান থেকে হবে, এখান থেকে হাইড্রোজেন চলে গেলে 1 ডিগ্রি আরো কম স্থিতিশীল হবে, এখান থেকে চলে আসতে 1 ডিগ্রি কম স্থিতিশীল হবে। পাশের কার্বন থেকে হাইড্রোজেন বা মিথাইল শিফটিং হওয়ার পর দেখবা ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে হবে, না হলে হবে না। খুব সহজ। একটু বলো তো ভাই, তাসনুবা জেরিন, আমি তোমার জন্য একটু ওয়েট করছি ভাই। না, ধাপগুলো এক্সামে আসবে না, অর্থাৎ তোমাদের এই অ্যালকিন তৈরির যে বিক্রিয়ার মেকানিজম, এইটা ফাইনাল পরীক্ষা অ্যাডমিশন কোথাও দিবে না। বাট আমি যদি মেকানিজম না দেখাতাম, তাহলে এই ঘটনাটা আমি আসলে বুঝাইতে পারতাম না, যেখানে শিফটিং হয় এই হাইড্রাইড বা মিথাইল, ফলে সঠিক উৎপাদটা তুমি বের করতে পারতাম না। এই জন্য আমি এই কৌশলটা দেখালাম। তাসনুবা একটু বলো তো ভাই, ক্লিয়ার কিনা? তাসনুবা জেরিন, আমি তোমার জন্য ওয়েট করছি ভাইয়া, তুমি যেহেতু খুব কঠিন বলছি লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাসনুবা বলছি, এবার বুঝেছি, ঠিক আছে। খুব ইজি কাজ, খুব ইজি কাজ, ঠিক আছে। জাস্ট তোমরা দেখবা যে কার্বনিয়ামটা যে কার্বনে আছে, জাস্ট কার্বনিয়ামটা যে কার্বনে আছে, কার্বনিয়ামটা যে কার্বনে আছে সেই কার্বনের পাশের কার্বনে, জাস্ট পাশেরটা দেখবা যে হাইড্রোজেন বা মিথাইল চলে গেলে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা। যদি ডিগ্রি চেঞ্জ হয় তাহলে হবে, না হলে হবে না। ওকে,
তাহলে এটা হয়ে গেল। এবার তো খুব সহজ বিষয়, বুঝতেই পারছো যে এবার ওই যে বাইসালফেট যেটা ছিল অনুবন্ধী ক্ষার, সে এখান থেকে হাইড্রোজেন নেবে, এখান থেকে নিবে নাকি এখান থেকে নিবে? যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে হাইড্রোজেন আসবে, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা কি করে, এর সাথে চলে আসে আর বন্ড ক্রিয়েট করে, অর্থাৎ যেটা তৈরি হবে CH3 CH3 তারপর ডাবল বন্ড CH3, এই যে এই অ্যালকিনটা তৈরি হবে, দেখছো এই অ্যালকিনটা তৈরি হবে। জাস্ট এই যে এখানকার হাইড্রোজেনটা এসে চলে আসবে, যেটা দেখালাম আমি, একটু যদি ভেঙে দেখাই, এই যে ভাই উপরে না দেখে নিচে লিখি, অন্য কালি দিয়ে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে এইচটা ছিল, এই এইচটা এর কাছে চলে আসবে আর এই ইলেকট্রনে চলে গেল, এখানে চলে আসলো সালফ্রিক অ্যাসিড আর এই অ্যালকিনটা তৈরি হবে। আসলে এখন সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে, একটু প্লিজ বলো ক্লিয়ার কিনা। জাস্ট খুব ইজি, খুব ইজি। যেখানে শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে না, সামনে আরো যত বিক্রিয়া পাবা সব বিক্রিয়ার ক্ষেত্রে তোমার দেখবা যে যেখানে কার্বনিয়াম তৈরি হবে, যেখানে কার্বনিয়াম তৈরি হবে, দেখবা পাশের কার্বন থেকে হাইড্রোজেন অথবা মিথাইল শিফটিং হয়ে যদি ডিগ্রি চেঞ্জ হয় তাহলে হবে। ওকে, এখন কথা হচ্ছে গতদিন আমরা দেখেছি এরকম বিক্রিয়া CH3 CH2 OH, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এক্সেস এখান থেকে আমাদের তাপমাত্রা দিয়েছিলাম আমরা 160, তারপর CH3 CH2 CH CH3, এখানেও একই জিনিস, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এখানেও এক্সেস, এটা 140 তাপমাত্রা দিয়েছিলাম। তারপর কি ব্যাপার গো, একটু অন্য কালি দিয়ে এখন CH3 OH CH3 প্লাস কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, অবশ্যই এক্সেস, এখানে তাপমাত্রা লাগছিল 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এইটা যে কেন এখানে লাগলো 160, এখানে লাগলো 140, এখানে লাগলো 100? খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে যে কার্বনিয়ামটা তৈরি হতো সেটা 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হতো, এখান থেকে যে কার্বনিয়াম তৈরি হতো এটা 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হতো। এখান থেকে যে কার্বনিয়ামটা, কারণ যে কার্বনের ওয়েস থাকছে, কি দেখলা তোমরা, যে কার্বনের ওয়েস থাকছে সেই কার্বনের সাথে সেই কার্বনটাই কার্বনিয়ামে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে তৈরি হতো 3 ডিগ্রি কার্বনিয়াম, এখান থেকে হতো 2 ডিগ্রি কার্বনিয়াম, এখান থেকে হতো 1 ডিগ্রি কার্বনিয়াম। আমরা নিশ্চয়ই জানি 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি কার্বনিয়াম তার চেয়ে কম, 1 ডিগ্রি কার্বনিয়াম আরো কম স্থিতিশীল, অর্থাৎ এটা বেশি সক্রিয়। কেন বেশি সক্রিয়? ওই যে একটু আগে যে এমসিকিউ সলভ করে দিলাম যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম আর হাইড্রোজেন ওই যে প্রতিস্থাপনের সক্রিয়তার ক্রম সেম হবে, কারণ যে যত সহজে ত্যাগ করতে পারবে সে তত সক্রিয়, আর ত্যাগ করে কোনটাতে পরিণত চাইবে, স্থিতিশীল হতে চাইবে। তো 3 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু বেশি স্থিতিশীল, আর 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে কোথায় থেকে, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। ওই যে বলে না এমনিতে নাসুনে বুড়ি তারপর দিলা বা ঢোলে বাড়ি, এমনিতে বেশি স্থিতিশীল, ওটা তো সহজেই তৈরি হতে চাইবে, ও তো সহজেই 3 ডিগ্রিতে পরিণত হতে চাইবে, এই কারণে তাপমাত্রা কম লাগে। 2 ডিগ্রি একটু কঠিন তাই তাপমাত্রা বেশি, 1 ডিগ্রি আরো কঠিন তাই তাপমাত্রা আরো বেশি লাগে। এগুলো কিন্তু শিফটিং হবে না ভাই, দেখো এগুলোতে কিন্তু শিফটিং হবে না। কেন শিফটিং হবে না দেখো, এগুলোতে কিন্তু শিফটিং হবে না। এই যে দেখো শিফটিং কিভাবে হবে, এটা তো 2 ডিগ্রি, হাইড্রোজেন গেলে তো 2 ডিগ্রি থাকবে, হাইড্রোজেন আসলে তো 1 ডিগ্রি হবে, শিফটিং হবে না। এটাও দেখো ভাই শিফটিং হবে না, মানে কোনো কিছু শিফটিং হবে না, কারণ এটা তো এমনিতেই আছে, এটা তো এমনিতেই 3 ডিগ্রি, শিফটিং হয়ে কিসে পরিণত হবে? জাস্ট এই কার্বনিয়ামের পাশের কার্বনগুলো দেখবা যে হাইড্রাইড বা মিথাইল শিফটিং হয়ে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে সেটা বুঝবা চেঞ্জ হবে। আর 1 ডিগ্রি চেয়ে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে
2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি, সেটা বেশি স্থিতিশীল, তাই কম তাপমাত্রা লাগে। 2 ডিগ্রির চেয়ে আবার 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হয়, সেটা আরও বেশি স্থিতিশীল, তাই তাপমাত্রা আরও কম লাগে। এই জন্য এই তাপমাত্রাগুলো আসলে ভ্যারি করে। এখন ক্লিয়ার কিনা প্লিজ আমাকে বলো, আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, আমাকে জাস্ট একটু বলো ক্লিয়ার কিনা। এই যে একজন বোধহয় জিজ্ঞেস করছো তিনি কোনটি কত ডিগ্রি কি, এটা বহুবার বলেছে। তুমি অবশ্যই আগের ক্লাসগুলো নিশ্চয়ই দেখোনি ভাইয়া, আগের ক্লাসগুলো দেখো, খুব ভালো করে বুঝতে পারবা কোনটা কয় ডিগ্রি। থ্যাংক ইউ। তাহলে অ্যালকিন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা আসলে দেখে ফেললাম, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কত প্রশ্ন এসছে সেটা তো দেখলেই তোমরা ফাইনাল পরীক্ষার। আমি তোমাদের অ্যাডমিশন টেস্টের গুলো একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা যে এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে এসছে। আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা। জাস্ট মেডিকেলের প্রশ্ন দেখো তোমরা, শোনো। অ্যালকিন প্রস্তুতির নয়ন বসো ভাই, অ্যালকিন প্রস্তুতির আরও বিক্রিয়া আছে। আমি বলেছি যে যেমন ধরো অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করাই তাহলেও অ্যালকিন তৈরি হবে। সেটা এখন করব না আমরা, সেটা আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যখন করব তখন। যে জায়গায় যেটা করালে তোমাদের সুবিধা হবে আমি তোমাদের সেখানে সেইটাই করাচ্ছি ভাই, কোনো টেনশন নাই তোমাদের, ওকে? খালি আমি যেভাবে পড়াবো সেইভাবে পড়তে থাকবা, তাহলেই হয়ে যাবে। এই যেমন দেখো দিয়েছে, এটা অ্যালকিনের বিক্রিয়া, অবশ্যই এটা আমরা পরে করব। নিচের কোন দুটি মিশ্রণকে 170 তাপমাত্রা উত্তপ্ত করলে ইথিলিন গ্যাস উৎপন্ন হয়? কি দেখলাম আমরা? ইথানল আর হচ্ছে ঘন সালফ্রিক অ্যাসিড। উত্তর হচ্ছে ডি। যে বিক্রিয়ায় গাঢ় সালফ্রিক অ্যাসিডের প্রভাবে 160 তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যোগ ইথিন উৎপন্ন হয়, সেই বিক্রিয়ার নাম কি? অবশ্যই আমরা দেখেছি গত ক্লাসে, অপসারণ বিক্রিয়া। এগুলো মেডিকেলের কোশ্চেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন দেখি। ইউনিভার্সিটি তো প্রচুর এসছে এগুলো, এভাবে না কোশ্চেন খুঁজে পাওয়া যায় না ভাই, বুঝছো? চলে গেল নাকি? নয়ন একটু খেয়াল করো তো ভাই, মানে বই হলে খুঁজে পাওয়াটা সুবিধা হয় ভাই, বুঝছো? এই যে একটা চলে গেছে, বললাম না? এই যে নিচের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? এই যে ইথানল এক্সেস সালফ্রিক অ্যাসিড কি উৎপন্ন হবে? ইথিন উৎপন্ন হবে। এই যে ইথারের দ্রবণে অ্যালকাইল আয়োডাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত প্রণালীকে কি বলা হয়? উডস রিয়াকশন। প্রচুর আছে, বুঝছো? মানে এখানে আমরা দেখতে, তোমার মেডিকেলে দেখলা, এই যে ভার্সিটি দেখতেছো, বুয়েটেও দেখাচ্ছে একটা কোশ্চিন একদম কত মার্কের, 10 মার্কের কোশ্চিন এখান থেকে এসে। ইথানল ও সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া কোন যৌগটি গঠিত হয় না? ইথার তো গঠিত হয়। ও আচ্ছা, শর্ত বলেনি কোনটা বেশি কোনটা কম, এটা বলেনি। তাহলে ইথার তো হতেই পারে অবশ্যই, ইথিন তো হতেই পারে, দেখলা তোমরা। আর ইথাইল হাইড্রোজেন সালফেট তো প্রথমেই উৎপন্ন হয়েছিল, তার মানে ইথানোয়িক অ্যাসিড হতে পারে না। এখানে শর্ত বলেছে কোন উৎপন্ন হয় না, মানে এই তিনটা হয়, যেটা শর্ত চেঞ্জ করবো সেখানে সেটা হবে, বাট ওটা হতে পারে না। আচ্ছা একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চিন দেখি, এগুলো আছে তোমরা দেখো, আসলে দেখো তোমরা। তোমাদের তো এই কপিগুলো তো আমি দিয়েছি, তোমাদের পিডিএফগুলো তো দেওয়া আছে, বা একটু বুয়েটে দেখাচ্ছি তোমাদের, দেখো তাহলে অবাক হয়ে যাবা যে কত। আচ্ছা বুয়েট 8-9 দেখেছিলাম, একটা 10 মার্কের প্রশ্ন দিয়েছে এখান থেকে। আট নয় না 10-11 গো, না ওই যে এই যে পেয়েছে 8-9 বুয়েট। হ্যাঁ, উচ্চ তাপমাত্রায় ও নিম্ন তাপমাত্রায় সালফ্রিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়া কি ঘটে? উচ্চ তাপমাত্রার বিক্রিয়ায় সালফ্রিক অ্যাসিড কিভাবে অংশগ্রহণ, ব্যাখ্যাটা আমি দিয়ে দিয়েছি। তাহলে চিন্তা করো কত প্রশ্ন ভাই তোমাদের এগুলোতে দেয়। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আলাদা করেন তাহলে? না, আলাদাই করা আছে ভাইয়া, সব তো আলাদাই করা আছে কোশ্চেন এখানে। ওকে দাদা, অসীম দাদা, নমস্কার দাদা, দেখছেন, থ্যাংক ইউ। অসীম দাদা আমাদের খুবই ক্লোজ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট ছিলেন, এখন এনআরবিসি ব্যাংকের নওগাঁ শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। দাদা সময় পেলে আমাদের ক্লাসগুলো দেখেন আর কি। দাদা নমস্কার। এক্সাম কখন নেবেন ভাই? অ্যালকিনটা শেষ হোক,
একটা টপিক শেষ হলে একটা এক্সাম নেওয়া ভালো ভাই, বুঝছো? কেবল তো অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়া, এখান থেকে কী কোশ্চেন দিব তোমাদের? তাহলে আমাদের অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াটা কমপ্লিট। এই একটাই বিক্রিয়া আপাতত আমরা করব, আরও আছে সেগুলো পরবর্তীতে করব। আগামী ক্লাসে আমরা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া শুরু করব। তার আগে একটু বলি, তোমাদের একটা ব্যাপার শেয়ার করি। আজকে আমি এই জন্য কম ক্লাসে নিতে চেয়েছিলাম। 2018 সালের এই 19শে আগস্ট, 2018 সালের ঈদ হয়েছিল 22শে আগস্টে, বুঝছো? আর 19শে আগস্ট আমার রাজশাহী থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। আমি 10টা 12তে আমার বাবাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে বাবা আমি আজকে আসতে পারতেছি না। আমি বাবাকে আব্বা বলে রাখি, আব্বা আসতে পারতেছি না, কালকে আসবো। তো বলে আচ্ছা বাবা ঠিক আছে। তো 10টা 12 তখন বাজে, আর 10টা 30-এ আমাকে একজন ফোন করে বললো আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অর্থাৎ 2018 সালে 19শে আগস্টে আমার বাবা মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে, সেটা কুরবানিদের একদিন আগে। হ্যাঁ, তো এই কারণেই আমি ভেবেছিলাম আজকে ক্লাসটা নিব না, তারপর ভাবলাম যেহেতু মাঝখানে 2 দিন ক্লাসটা মিস করেছি, এই তোমাদের ক্লাসটা আমি মিস করলাম না। সবাই ভালো থেকো, আর আমার বাবার জন্য দোয়া করো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।